একটা আকস্মিক মৃত্যু আর একটা ভুল সিদ্ধান্ত, যা ঢাকতে গিয়ে জন্ম নেয় এক বিশাল অন্ধকার। আর এই অন্ধকারের জালে জড়িয়ে পড়ে চারটা জীবন। আলাদা আলাদা স্বপ্ন আর আলাদা ক্ষত বয়ে বেড়ানো চারটা নারী আটকে পড়ে এমন এক পরিস্থিতিতে যেখান থেকে পেছনে ফেরার আর কোনো রাস্তা নেই। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে সুপ্ত আগুনের লেলিহান শিখা। কেউ বুঝতেও পারে না এক মুঠো ছাইয়ের নিচেই চাপা পড়ে আছে এক ভয়ঙ্কর বিস্ফোরণের বারুদ। একদিকে আইনের তীক্ষ্ণ নজর আর অন্যদিকে চার জোড়া বিস্ফোরক চোখ, যারা কেউ নির্দোষ নয়, আবার কেউ অপরাধীও নয়। সবাই শুধু পরিস্থিতির শিকার। বলছিলাম সম্প্রতি জি5 প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিরিজ কালী পটকার কথা। এটা এমন একটা সিরিজ যার প্রত্যেকটা মোড়ে মিশে আছে বারুদের গন্ধ আর চরম ধামাকা। এটা কোনো সাধারণ গল্প নয়। এই গল্প বেঁচে থাকার, টিকে থাকার আর নিজের ছায়ার সাথেই নিজেই লড়াই করার। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের গল্পে চলে যাই। শুরুতেই আমরা চারজন মহিলাকে দেখতে পাই। এরা হলো শ্রীমা, মিনতি, রিঙ্কু এবং রানী। এই চারজনকে একসঙ্গে বেঁধে রেখে কেউ একজন তাদের শরীরে পেট্রোল ঢেলে দিচ্ছে। কিছুক্ষণ পরেই তাদের শরীরে আগুন লাগিয়ে দেওয়া হবে। এই চার নারী আজ যে বিপদে পড়েছে, সেই বিপদ আসলে তারা স্বেচ্ছায় ডেকে নিয়ে এসেছে, যাকে বলে খাল কেটে কুমির নিয়ে আসা। এই চার নারী নিজেদেরকে কালী পটকা মনে করে, যাদের ভেতরে শুধু বারুদ ভরা। কিন্তু যারা নিজেদের কালী পটকা মনে পড়ে, তারা এত বড় বিপদে পড়ল কিভাবে, তা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 6 মাস আগে। কারণ খাল কেটে কুমির আনার কাজটা তারা 6 মাস আগেই শুরু করেছিল। প্রথমে শ্রীমার ব্যাপারে জেনে নেওয়া যাক। শ্রীমা হচ্ছে এই কালী পটকা গ্যাংয়ের প্রথম পটকা। শ্রীমার স্বপ্ন হচ্ছে নিজের একটা মাংসের দোকান দেবে, আর তার শখ হচ্ছে মানুষের দুর্বল জায়গায় আঘাত করা। শ্রীমা আসলে একজন কসাইয়ের মেয়ে। তার বাবা তাকে নিজ হাতে মাংস কাটা শিখিয়েছিল। বাবার সাথে মাংসর বিজনেস করতো সে, কিন্তু বাবার মৃত্যুর পর সেই বিজনেসটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে শ্রীমা চামড়া কাটার কাজ শুরু করে। চামড়ার ফ্যাক্টরিতে সুপারভাইজার প্রায় ওয়ার্কারদের বেতন বোনাস নিয়ে ঝামেলা করত। তাই অতিষ্ঠ হয়ে একদিন কিছু ওয়ার্কার শ্রীমাকে বলে এর কিছু একটা বিহিত করতে। শ্রীমা তখন ওই সুপারভাইজারকে মেরে একেবারে নাজেহাল করে দেয়। এরপর তাকে হুমকি দিয়ে বলে, আমাদেরকে ভাতে মারার চেষ্টা করলে আমরা তোদেরকে হাতে মারব, এই কথাটা মনে রাখিস। শ্রীমা থাকে একটা বস্তিতে। হাজবেন্ড আর একমাত্র ছেলে বল্টুকে নিয়ে শ্রীমার সংসার, কিন্তু সুখের সংসার নয়। প্রতিনিয়ত ঝামেলা লেগেই থাকে সংসারে। শ্রীমার হাজবেন্ড কোনো কাজ করে না। এদিকে বল্টু একটা ভালো কলেজে ভর্তি হতে চায়, কিন্তু সেই কলেজের বেতন দেওয়ার সামর্থ্য আবার শ্রীমার নেই। তাই কলেজে ভর্তি হতে পারেনি বল্টু। এটা নিয়ে মায়ের ওপর তার ভীষণ রাগ আর ক্ষোভ। সে এখন তার মাকে একদম সহ্যই করতে পারে না। এমনকি শ্রীমার হাতের খাবারটাও বল্টুর ভালো লাগে না। এই শ্রীমার প্রতিবেশী হচ্ছে মিনতি। সে এই কালী পটকা গ্যাংয়ের দ্বিতীয় পটকা। মিনতির স্বপ্ন হচ্ছে নিজের মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা। মিনতির দুটো শখ আছে, একটা হচ্ছে রান্না করা, অন্যটা কান্না করা। মিনতি আসলে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। কাজ করতে গিয়ে প্রতিনিয়ত মানুষের গালিগালাজ শুনতে হয় তাকে। বাড়ি ফিরেও শান্তি নেই তার। বাড়িতে গালিগালাজ করে মিনতির হাজবেন্ড। আর শুধু গালি দিয়েই সে ক্ষান্ত হয় না, প্রতিনিয়ত মারধরও করে মিনতিকে। মিনতি কখনো মুখ ফুটে কোনো জবাব দেয় না, চুপচাপ সহ্য করে যায় সবকিছু। আর সুযোগ পেলেই হাউম করে কেঁদে ভাসিয়ে দেয়। অনেকদিন ধরে মিনতির মেয়ে মাংস খেতে যাচ্ছিল, কিন্তু মিনতির কাছে তো টাকা নেই, তাই সে মাংস কিনতেও পারছিল না। মেয়ে জেদ করলে মিনতি তাকে বলে বেতন পেলেই সে মাংস কিনে আনবে। মিনতির মেয়ে বলে, তাহলে বেতন পেলে একবারে আমি বিরিয়ানি খাবো। এই কথা শুনে মিনতির হাজবেন্ড মিনতির চুলের মুঠি ধরে বলে, তোর স্বামী সারাদিন ভাত খায়নি আর তুই বিরিয়ানি খাওয়ার পরিকল্পনা করছিস? মিনতি কাঁদতে কাঁদতে দ্রুত 1 প্লেট ভাত নিয়ে এসে দেয়, কিন্তু মিনতির হাজবেন্ড তার কান্নার অপরাধেও তাকে মেরে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর আমরা কালী পটকা গ্যাংয়ের তৃতীয় পটকা রিঙ্কুকে দেখতে পাই। রিঙ্কুর স্বপ্ন সোশ্যাল মিডিয়াতে 10 মিলিয়ন ফলোয়ার গেইন করা, আর তার শখ হচ্ছে ভ্রু প্লাক করা। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার জন্য দিন রাত এক করে ভিডিও আপলোড করে রিঙ্কু। সাথে লাইভ তো আছে। নির্দিষ্ট ইনকাম সোর্স না থাকায় কয়েক জায়গায় ঋণ হতে হয়েছে রিঙ্কুর। তাদের মধ্যে একজন পাওনাদার মনা এসে তাকে হুমকি ধামকি দিতে শুরু করে। রিঙ্কু তার কাছে 1 সপ্তাহের সময় চেয়ে নেয়। 1 সপ্তাহ পর টাকা পরিশোধ করে দিতে চায়। এরপর আমরা চতুর্থ পটকা রানীকে দেখতে পাই। তবে রানীর পরিচয় দুটো, একটা তো রানী, আর একটা হচ্ছে কাজল। রানী সারাদিন অটোরিকশা চালায়, আর রাত হলেই রানী হয়ে যায় কাজল। আর কাজল প্রস্টিটিউশনের বিজনেসের সঙ্গে জড়িত। এভাবে 2 পরিচয়ে 2 কাজ করে জীবন চালাচ্ছে রানী। রানীর স্বপ্ন হচ্ছে একদিন অনেক বড়লোক হবে, আর তার শখ বাংলা মদ পান করা। রানী মারামারিতেও বেশ এক্সপার্ট। তার পরিবারে আছে একমাত্র ছেলে আর তার শাশুড়ি। রানী তার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে চায়। নিজে বাইরে যাই করে বেড়াক না কেন, ছেলেকে সে ভদ্র পরিবারের সন্তানের মতোই বড় করে তুলতে চায়। এভাবেই চলছে 4 কালী পটকার জীবন।
সময় পেলেই ওরা চারজন একসঙ্গে বসে গল্পগুজব করে, নিজেদের সুখ দুঃখের গল্পগুলো শেয়ার করে। তবে মিনতিকে নিয়ে সবাই একটু বিরক্ত, কারণ প্রতিনিয়তই সে তার হাজবেন্ড দুলালের কাছে মার খায় আর কান্নাকাটি করে। তাই একদিন শ্রীমা মিনতিকে বলে, যতদিন না তুই দুলালকে জবাব দিচ্ছিস ততদিন সে তোকে মারতেই থাকবে। এরপর থেকে যখনই তোর গায়ে হাত তুলবে, সামনে দা, বটি, ছুরি যা পাবি তাই দিয়ে আঘাত করবি। মিনতির হাজবেন্ড দুলাল অকর্মা হলেও নেশা করতে আর জুয়া খেলতে সে মোটেও ভোলে না। রাত হলেই শুরু হয় তার মদ আর জুয়ার নেশা। কিন্তু জুয়ায় হেরে গেলে ঠিকঠাক মতো টাকাও দিতে পারে না সে নিয়মিত যে বারে বসে জুয়া খেলে সেই বারের মালিকের নাম রানা। সে শুধু বারের মালিক নয়, ভয়ানক একজন মাফিয়াও। কাউকে পরোয়া করে না সে। রানার একটা ছেলে আছে। ছেলের ক্লাস টিচার তাকে শাসন করেছে বলে রানা সেই ক্লাস টিচারকে কান ধরে উঠবস করায়, তাও আবার নিজের বাচ্চা ছেলেটার সামনেই। এমনই কুৎসিত মানসিকতার লোক সে। যাই হোক, একদিন দুলাল মদ খেয়ে উল্টোপাল্টা আচরণ করতে শুরু করলে বারের কর্মচারী রানাকে বিচার দেয়। রানা দুলালকে থামাতে গেলে দুলাল মাতাল অবস্থায় রানাকে প্রচুর গালাগাল করে। রানার অতীত নিয়েও অনেক আজে বাজে কথা বলে। এতে রানা রেগে গিয়ে নিজের পিস্তল বের করে দুলালকে ভয় দেখায় আর জুয়ায় হেরে যাওয়া সমস্ত টাকা পই পই করে ফেরত দিতে বলে। আর যদি সে টাকা ফেরত দিতে না পারে তাহলে দুলালের স্ত্রী অর্থাৎ মিনতিকে তার কাছে রেখে যেতে বলে, যাতে মিনতির সঙ্গে সময় কাটিয়ে সে টাকাটা উসুল করতে পারে। আর এই সমস্ত কাজও রানা করে তার সেই ছোট্ট ছেলেটার সামনেই। এতটুকু বয়সেই সে তার বাচ্চা ছেলেটাকে বোঝায় যে মানুষকে নিজের কন্ট্রোলে রাখতে হলে কিভাবে ভয় দেখাতে হয়। অন্যদিকে দুলাল বাড়ি গিয়ে মিনতির কাছে টাকা চায়, যাতে জুয়ায় হেরে যাওয়া টাকাগুলো সে ফেরত দিতে পারে। কিন্তু মিনতি জানায় তার কাছে কোনো টাকা নেই। তবে দুলাল তার কথা বিশ্বাস করে না। সে মিনতিকে মারধর করতে শুরু করে। এরপর পুরো বাড়ি তন্ন তন্ন করে টাকা খুঁজতে থাকে। একটা পর্যায়ে সে রান্নাঘরে গিয়ে বেশ কিছু টাকা খুঁজেও পায়। টাকা পেয়ে দুলাল আরো রাগারাগি করে বলে, তোর কাছে নাকি টাকা নেই, তাহলে এগুলো কোথা থেকে এলো? মিনতির মেয়ে তখন কাঁদতে কাঁদতে বলে, এই টাকাগুলো তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করানোর জন্য তার মা জমিয়ে রেখেছে। মিনতি আর তার মেয়ে দুজনেই দুলালকে রিকোয়েস্ট করে যেন টাকাগুলো সে না নেয়, কিন্তু দুলাল তাদের কোনো কথাই শোনে না। সে ওই টাকাগুলো তো কেড়ে নেয়ই, সাথে মিনতিকেও টেনে হিচড়ে রানার কাছে নিয়ে যেতে শুরু করে। কারণ এই সামান্য কয়টা টাকা দিয়ে তো আর তার ঋণ পরিশোধ হবে না। এখন ঋণ শোধ করার একমাত্র উপায় হচ্ছে মিনতি। দুলালের এই আচরণগুলো মিনতি আর সহ্য করতে পারছিল না। সে রেগে গিয়ে একটা বটি দিয়ে দুলালের মাথায় আঘাত করে, আর তাতে দুলালের মৃত্যু হয়। দুলালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মিনতি প্রচণ্ড ভয় পায়। সে আসলে রাগের মাথায় কোপটা দিয়েছিল। তাকে হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না মিনতির। মিনতি কিছুতেই বুঝে উঠতে পারছিল না এখন সে কি করবে। তাই সে না পেরে শ্রীমাকে ডেকে নেয়। শ্রীমা মিনতিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিনতি অনবরত কাঁদতেই থাকে। শ্রীমা মিনতিকে বোঝায় যে দুলালের সঙ্গে যা হয়েছে এতে মিনতির কোনো দোষ নেই। দুলালের আয়ু শেষ হয়ে গেছে, তাই তার মৃত্যু হয়েছে। কিন্তু মিনতি কিছুতেই নিজেকে শান্ত করতে পারে না। শ্রীমা বলে, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন চিন্তা কর দুলালের লাশটা কি করবি। মিনতি তখন সরল মনে বলে, আমি যদি পুলিশের কাছে গিয়ে নিজের ভুলটা স্বীকার করি এবং ক্ষমা চাই, ওরা আমাকে ক্ষমা করবে না? শ্রীমা বলে, এসব অবাস্তব কল্পনা করিস না। তুই কোনো ছোটখাটো চুরি ডাকাতি করিসনি, নিজের স্বামীকে খুন করে ফেলেছিস। ফাঁসি যদি নাও হয় সারা জীবন জেলে থাকতে হবে। জেল থেকে বেরোতে বেরোতে বুড়ি হয়ে যাবি তুই। ততদিন তোর মেয়েটাকে কে দেখবে, সেটা একবার চিন্তা করেছিস? তখন মিনতি বলে, তাহলে তুমি বলে দাও আমি কি করব? তুমি যা বলবে আমি তাই করব। তুমি চাইলে আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো। তুমি শুধু আমাকে বাঁচাও। শ্রীমা তখন বিরক্ত হয়ে বলে, আমার জীবনে তো এত ঝামেলা, তার উপর আবার তোকে দাসী বানিয়ে আমি কি করব? তখন মিনতি বলে, তাহলে আমি তোমাকে টাকা দেব। দুলাল যে ফ্যাক্টরিতে কাজ করত সেখানে ইন্স্যুরেন্সের টাকা দেয়। সব মিলিয়ে মোটামুটি অনেক টাকা পাবে দুলাল। মিনতি সেই টাকার অর্ধেক শ্রীমাকে দিয়ে দিতে চায়। সেই টাকা দিয়ে শ্রীমা তার ছেলের অ্যাডমিশন করাতে পারবে। তাই টাকার লোভে শ্রীমা দুলালের ডেড বডি গায়েব করার সিদ্ধান্ত নেয়। সে মিনতিকে সতর্ক করে দেয় যে যতদিন না দুলালের মৃত্যুর খবরটা ধামাচাপা পড়ে ততদিন যেন সে শ্রীমার অনুমতি ছাড়া কোনো কাজ না করে। কিন্তু এখন চিন্তার বিষয় দুলালের ডেড বডিটা তারা কিভাবে গায়েব করবে। শ্রীমা অনেক ভেবে দেখে মিনতিদের বাড়িতে এই অবস্থায় দুলালের ডেড বডিটা বেশিক্ষণ রাখা নিরাপদ নয়। তাই সে সিদ্ধান্ত নেয় আগে বডিটা নিজের বাড়িতে নিয়ে যাবে, তারপর যা করার সেখানে করবে। তবে ডেড বডি নিয়ে যাওয়ার জন্য তো একটা রিক্সার প্রয়োজন। এখন যেহেতু রানী অটোরিকশা চালায় তাই সে রানীকে ডেকে নেয়। এরপর তাকে যখন সব ঘটনা জানায় তখন রানী এসবের মধ্যে নিজেকে জড়াতে রাজি হয় না। মিনতি তখন রানীকেও বলে, আমি অনেক টাকা পাবো, সেখান থেকে তোকেও কিছু টাকা দিয়ে দেব, কিন্তু তুই প্লিজ কাজটা করে দে। রানী তখন বলে, টাকা তো আমি কাজ করে ইনকাম করতে পারবো, তবে এসব খুন খারাপির পাপের মধ্যে আমি জড়াবো না। তখন সীমা বলে ওঠে, টাকা কিভাবে ইনকাম করবি তুই? রানী হয়ে রিক্সা চালিয়ে, নাকি কাজল হয়ে দেহ বিক্রি করে? তুই কাজল হয়ে যে কাজটা করিস সেটা কি পাপ নয়? অনেক বোঝানোর পর রানী রাজি হয়ে যায়। এরপর ওরা দুলালের ডেড বডি রিক্সাতে করে নিয়ে শ্রীমার বাড়িতে যায়।
তারপর মিনতিকে বাড়ি ফিরে গিয়ে দরজা জানলা বন্ধ করে পুরো বাড়িটা ভালো করে পরিষ্কার করতে বলে। বাড়িতে কোথাও যেন এক ফোঁটা রক্তের দাগ লেগে না থাকে। শ্রীমার কথা মতো মিনতি বাড়ি ফিরে যায়। এরপর শ্রীমা রানীর সাথে ডিসকাস করে কিভাবে দুলালের বডিটা তারা গায়েব করতে পারে। রাতের বেলা শ্রীমার হাজবেন্ড আর ছেলে কেউই বাড়িতে থাকে না, তাই এভাবে ডেড বডির সামনে রেখে আলোচনা করাটা তাদের কাছে খুব কঠিন কিছু নয়। শ্রীমা রানীকে বলে, দুলালের ডেড বডিটা কেটে টুকরো টুকরো করে কয়েকটা ছোট ছোট পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসতে হবে। এতে করে পুলিশ সহজে দুলালের ডেড বডি খুঁজেও বের করতে পারবে না, আর তারা কাউকে ধরতেও পারবে না। এমন ভয়ানক কথা শুনে রানী ভয়ে কাঁপতে শুরু করে। রানী বলে, আমি কখনো এরকম ভয়ানক কাজ করতে পারবো না। সবাই তো আর তোমার মতো মাংস কাটতে পারে না। আমার দ্বারা এইসব কাজ কোনোভাবেই সম্ভব না। তখন শ্রীমা বলে, তাহলে তুই দুলালের শরীর থেকে কাপড়গুলো খোল, বাকিটা আমি দেখে নিচ্ছি। শ্রীমার কথা মতো রানী দুলালের ডেড বডি থেকে সমস্ত কাপড় খুলে ফেলে। এরপর শ্রীমা তার কাজ শুরু করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে অদ্ভুতভাবে দুলাল জেগে ওঠে। আসলে ওই সময় দুলালের মৃত্যু হয়নি, সে শুধু জ্ঞান হারিয়েছিল। কিন্তু দুলালের মাথায় এমনভাবে জখম হয়েছিল যে সবাই ভেবে নিয়েছিল দুলাল মারা গেছে। জ্ঞান ফেরার পর দুলাল নিজেকে শ্রীমা আর রানীর সামনে উলঙ্গ অবস্থায় দেখে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে না কি হচ্ছে তার সঙ্গে, কিন্তু শ্রীমা ভালোভাবেই বুঝতে পারে দুলাল বেঁচে গেলে তাকে ভয়ানক বিপদে পড়তে হবে। তাই সে একটা ধারালো বটি দিয়ে একদম দুলালের বুক বরাবর একটা কোপ বসিয়ে দেয়, আর তাতে দুলাল মারা যায়। কাজটা করার সময় শ্রীমা হেসে বলে, আমার বাবা বেঁচে থাকলে আজ অনেক খুশি হতো। সে নিজের চোখে দেখতে পারত তার মেয়ে শুধু খাসির মাংসই কাটতে পারে না, অমানুষের মাংস। এরই মাঝে হঠাৎ করে রিঙ্কু শ্রীমাদের বাড়িতে চলে আসে। সে অনবরত দরজায় নক করতে শুরু করে। রানী এবং শ্রীমা কোনো রকমে ডেড বডিটা আড়াল করে দরজা খুলে দেয়। রিঙ্কু কাঁদতে কাঁদতে শ্রীমাকে জানায় মনা নামে তার এক পাওনাদার ওই মুহূর্তে তার কাছে 10,000 টাকা দাবি করছে। এখন এই 10,000 টাকা না দিতে পারলে সেই পাওনাদার রিঙ্কুকে নগ্ন করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করবে। রিমা রিঙ্কুকে বলে, আজ তুই বাড়ি ফিরে যা, কাল সকালে দেখছি কি করা যায়। কিন্তু রিঙ্কু মেঝেতে রক্তের দাগ দেখে থমকে যায়। সে জিজ্ঞেস করে, এগুলো কিসের রক্ত? শ্রীমা বলে দেয়, এগুলো ইঁদুরের রক্ত। এটা শুনে রিঙ্কু হেসে বলে, গন্ধটা তো ইঁদুরের রক্তের মতো মনে হচ্ছে না। ঠিক সেই সময় দুলালের ফোনটা বেজে ওঠে। রিঙ্কু বুঝতে পারে শ্রীমা আর রানী তার কাছ থেকে অনেক কিছু গোপন করছে। সে এটাও বুঝতে পারে খুন খারাপের মতোই কিছু একটা ঘটেছে এখানে। তাই রিঙ্কুও সুযোগ বুঝে বলে তাকে 20,000 টাকা দিতে হবে, তাহলেই সে মুখ বন্ধ রাখবে। তারা যেটা গোপন করার চেষ্টা করছে সেটা কাউকে বলবে না। এরপর রিঙ্কু ঘরের ভেতর ঢুকে দেখতে চায় ওরা কার ডেড বডি লুকানোর চেষ্টা করছে, কিন্তু রানী রিঙ্কুকে ভেতরে ঢুকতে দিতে চায় না। শ্রীমাও দৌড়ে গিয়ে ভেতর থেকে 20,000 টাকা নিয়ে এসে রিঙ্কুকে সেখান থেকে চলে যেতে বলে। তখন রিঙ্কু বলে, টাকা যেহেতু দিলে তাহলে একটা টিপস দেই, ওই ফোনটা সরিয়ে ফেলো। ওয়েব সিরিজে দেখেছি পুলিশ অপরাধীদের ফোন ট্রেস করে তাদের কাছে পৌঁছে যায়। এসব শুনে শ্রীমা সিদ্ধান্ত নেয় কাজটা রিঙ্কুকে দিয়েই করাবে। তাই সে রিঙ্কুকে জোর করে ভেতরে নিয়ে গিয়ে দুলালের ডেড বডিটা দেখায়। রিঙ্কু ভয়ে পালিয়ে যেতে চায়। সে বলতে থাকে, আমি কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু শ্রীমা বলে, এখন তো আর কিচ্ছু করার নেই, তুই ফেসে গেছিস, এখন তোকেও আমাদের সঙ্গে কাজ করতে হবে। মিনতি দুলালের ইন্স্যুরেন্সের অনেকগুলো টাকা পাবে, সেগুলো আমরা 4 জনই ভাগ করে নেব। টাকার কথা শুনে তখন রিঙ্কু তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। শ্রীমা রিঙ্কুকে বুঝিয়ে দেয় যে তাকে বোরকা পরে নিজেকে কভার করে পৌঁছে যেতে হবে কলকাতায়। এরপর সেখান থেকে দুলালের ফোন থেকে মিনতির নাম্বারে মেসেজ করতে হবে যে আমি আর বাড়ি ফিরবো না। এতে করে পুলিশ যদি মিনতির ফোন চেক করে তাহলে ভাববে দুলাল স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। এরপর দুলালের ফোনটা কোথাও ফেলে দিয়ে রিঙ্কুকে আবার ফিরে আসতে হবে। শ্রীমার কথা মতো পরের দিন সকাল হতেই রিঙ্কু কলকাতা চলে যায়, আর শ্রীমা দুলালের ডেড বডিটা টুকরো টুকরো করে কেটে রাখে। রিঙ্কু ফিরে এলে তারা 3 জন মিলে ওই ডেড বডির টুকরোগুলো ছোট ছোট প্যাকেটে ভরে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসে। পরদিন মিনতি ওদের 3 জনের সঙ্গে দেখা করে বলে, যেহেতু দুলালের অপঘাতে মৃত্যু হয়েছে তাই সে দুলালের জন্য একটা পূজা করাতে চায়। শ্রীমা বলে, একদমই না, তোকে বিশ্বাস করতে হবে যে দুলাল এখনো মরেনি, ও তোকে আর তোর মেয়েকে ছেড়ে পালিয়ে গেছে। এটা যদি বিশ্বাস করতে না পারিস তাহলে কিন্তু ফেসে যাবি, সাথে আমরা সবাই ফেসে যাব। তাই কাল সকাল সকাল দুলালের সব বন্ধুদের বাড়িতে গিয়ে ওর খোঁজ করবি, আর 2-3 দিন পর থানায় গিয়ে দুলালের নামে কেঁদে কেটে মিসিং কমপ্লেন ফাইল করবি। বলবি দুলালকে কোথাও খুঁজে পাচ্ছিস না। পুলিশের নাম শুনে প্রথমে মিনতি ভয় পেলেও পরবর্তীতে শ্রীমার কথা মতোই সে সবকিছু করে। সে পুলিশের কাছে গিয়ে শ্রীমার শেখানো কথা অনুযায়ী বলে, 3 দিন আগে দুলাল বাড়ি ফিরে আমাকে অনেক মারধর করেছে। এরপর আমার জমানো টাকা আমার কাছ থেকে কেড়ে নিয়ে রানার বাড়ি চলে গেছে। ইন্সপেক্টর জিজ্ঞেস করে, দুলাল কি রেগুলার রানার বাড়ি যায়? মিনতি বলে, হ্যাঁ। পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে কিছুদিন আগে জুয়ার টাকা নিয়ে রানার সঙ্গে দুলালের ঝামেলা হয়েছিল। রানা তখন দুলালকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছে। তাই এসআই ধারণা করে যে রানার ভয়েই হয়তো দুলাল বাড়ি ছেড়ে পালিয়েছে। কিন্তু ইন্সপেক্টর মিনতিকে সন্দেহ করতে শুরু করে, তাই মিনতির ওপর কড়া নজর রাখতে বলে। এর পরদিনই দুলালের ডেড বডির একটা প্যাকেট জনসম্মুখে চলে আসে।
একজন সাধারণ পথচারী কালো ব্যাগের মধ্য থেকে বেরিয়ে আসা কাটা হাতের কিছু অংশ দেখতে পেলেই ঘটনা মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ এসে কাটা হাতসহ আরও কিছু টুকরো উদ্ধার করে। সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকরাও জড়ো হয় এই নিউজ কভার করার জন্য। এখানে ভিড়ের মাঝে আমরা রিঙ্কুকে দেখতে পাই। আসলে ডেড বডির ওই প্যাকেটটা রিঙ্কু নিজেই বের করেছিল। মূলত সে মিনতির কাছে টাকার ভাগ চাইতে গিয়েছিল। সেই সময় মিনতি বলেছিল, আমি তো দুলালের নামে মিসিং কমপ্লেন করেছি, সবাই জানে দুলাল হারিয়ে গেছে, কিন্তু ইন্স্যুরেন্সের টাকা পেতে হলে তো প্রমাণ করতে হবে দুলাল মারা গেছে। এই কারণেই রিঙ্কু কাউকে কিছু না জানিয়ে দুলালের ডেড বডির একটা প্যাকেট বের করে এমন জায়গায় রাখে যাতে মানুষের চোখে সহজেই পড়ে যায়। আর তার সেই প্ল্যান সাকসেসফুলও হয়। যাই হোক, টিভিতে কাটা হাত খুঁজে পাওয়ার নিউজ দেখে শ্রীমা, রানী আর মিনতি অনেক ভয় পেয়ে যায়। মধ্যরাতেই পুলিশ চলে আসে মিনতির বাড়িতে। পুলিশ মিনতিকে মর্গে নিয়ে যায় ওই কাটা হাতটা আইডেন্টিফাই করার জন্য। মিনতি সেটা আইডেন্টিফাই করে জানায় এটা দুলালেরই হাত। এতে করে মিনতির ওপর ইন্সপেক্টরের সন্দেহ আরও তীব্র হয়ে যায়, কারণ একটা কাটা হাত দেখে সে কিভাবে নিশ্চিত হলো এটা দুলালেরই হাত। তাই ইন্সপেক্টর মিনতিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। সে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে মিনতির কাছ থেকে সত্যিটা বের করার চেষ্টা করে, কিন্তু মিনতি কিছুতেই মুখ খোলে না। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ মিনতিকে ছেড়ে দিলে মিনতি বাকিদের সঙ্গে গিয়ে দেখা করে সবকিছু শেয়ার করে। শ্রীমা বুঝতে পারে পুলিশ মিনতিকে যেহেতু সন্দেহ করেছে, তাদের কাছে পৌঁছতে আর বেশি সময় লাগবে না। তাই সে সিদ্ধান্ত নেয় পরিচিত কাউকে দুলালের মার্ডার কেসে ফাঁসিয়ে দেবে। তবে তারা কাকে বলির পাঠা বানাবে এটাই প্রশ্ন। তখনই মিনতি বলে, রানাকেই ফাঁসানো সহজ হবে। পুলিশের সন্দেহের তালিকায় এমনিতেও রানার নাম আছে, আর তাছাড়া রানা দুলালকে হুমকিও দিয়েছিল, তাই রানাই ইজি টার্গেট। মিনতি আরও জানায় যে সে তার এক বন্ধুর মাধ্যমে জানতে পেরেছে রানা বাড়িতে বেশিরভাগ সময় একাই থাকে, আর দু একদিন পরপরই রাতের বেলায় নতুন নতুন মেয়ে নিয়ে আসে সময় কাটানোর জন্য। সবাই জানতে চায় মিনতি কার কাছ থেকে এত কিছু জেনেছে। মিনতি তখন বলে, আছে একটা ফ্রেন্ড। শ্রীমা বলে, সবই ঠিক আছে, কিন্তু রানাকে ফাঁসাতে হলে তো দুলালের জামা কাপড় রানার বাড়িতে রেখে আসতে হবে। কিন্তু আমরা তো দুলালের জামা কাপড় জঙ্গলে পুঁতে রেখেছি। তাই ওই রাতেই ওরা জঙ্গলে গিয়ে দুলালের জামা কাপড়গুলো তুলে নিয়ে আসে। এরপর ওরা রানার উপর নজর রাখতে শুরু করে। কিছুদিন নজর রাখার পর এক রাতে রানী কলগার্ল সেজে রানার বাড়িতে পৌঁছে যায়। সে সুযোগ বুঝে রানার বাড়ির পেছনের দরজাটা খুলে রাখে। এরপর সে রানাকে নিজের দিকে ব্যস্ত রাখে। সেই সুযোগে শ্রীমা আর রিঙ্কু দুলালের জামা কাপড়গুলো রানার ড্রয়ারের মধ্যে রেখে পালিয়ে যায়। এরপর একটা প্রাইভেট নাম্বার থেকে কল করে পুলিশকে ইনফর্ম করে যে রানার বাড়িতে সন্দেহজনক কিছু আছে। পরদিন পুলিশ রানার বাড়িতে গিয়ে তল্লাশি করলে দুলালের জামা কাপড় খুঁজে পায়। প্রমাণ হাতে নাতে পাওয়ায় পুলিশ রানাকে অ্যারেস্ট করে। সমস্ত নিউজ চ্যানেলে রানাকে নিয়ে নিউজ করা হয়। বেচারা রানা এত বছর ধরে তার যে ফেক ইমেজটা তৈরি করেছিল সবকিছুই ধুলোর সাথে মিশে যায়। আর তাকে অ্যারেস্ট করার পর থেকে পুলিশও দুলালের কেসটা ইনভেস্টিগেশন করা বন্ধ করে দেয়, যার ফলে ওই চার কালীপটকা খুব নিশ্চিন্তে দিন কাটাতে থাকে। এর 1 মাস পর মিনতি ইন্স্যুরেন্সের টাকা পেয়ে যায়। সবাই প্ল্যান করতে শুরু করে টাকা দিয়ে কে কি করবে। এমন সময় মিনতি জানায় যে সে কাউকে কোনো টাকা দেবে না। সে সবাইকে একটা ভিডিও দেখায়। শ্রীমারা যখন রানার বাড়িতে ঢুকেছিল, মিনতি ওই সময় আড়াল থেকে সেগুলো সব ভিডিও করে রেখেছিল। মিনতি ওই ভিডিও দেখিয়ে সবাইকে ব্ল্যাকমেল করে বলে টাকা নিয়ে কোনো ঝামেলা করলে পুলিশকে ওই ভিডিও দেখিয়ে দেবে। মিনতির কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। কেউ কল্পনাও করতে পারেনি মিনতি এভাবে তাদেরকে ধোকা দেবে। তখন মিনতি বলে, আমি যা করছি সব আমার মেয়ের জন্য করছি। আমার মেয়ে জীবনে কিছুই পায়নি। এই টাকাগুলো ওর সুন্দর ভবিষ্যতের জন্য খরচ করবো আমি। তোমরা না হয় ভেবে নাও তোমাদের ভাগের টাকাটা আমার মেয়ের আশীর্বাদ হিসেবে দিচ্ছ। এই কথা বলে মিনতি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে জেলের ভেতরে থেকেই রানা নিজের জামিনের ব্যবস্থা করতে শুরু করে, আর তার পরিচিত এক প্রভাবশালী লোক এই ব্যাপারে তাকে সাহায্য করে। রানা খুব ভালোভাবে বুঝতে পারে ওই রাতে যে কল গার্ল তার কাছে এসেছিল সেই তাকে রিঙ্কু রুমে ফিরতেই তার ফোনে মনার কল আসে। আর প্রতিবারের মতো এবারও রিঙ্কু বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয়। কিন্তু যখনই সে দরজা বন্ধ করতে যায় তখন সে দরজার আড়ালে মনাকে দেখে প্রচণ্ড ভয় পায়। সে বলতে থাকে, আমি তোমার টাকা দিয়ে দেব, আমাকে আর কিছুদিন সময় দাও। কিন্তু মনা এবার আর তাকে কোনো সুযোগ দিতে রাজি ছিল না, কারণ সে বুঝে গিয়েছিল রিঙ্কুর কাছে কোনো টাকা নেই। সে যখন রিঙ্কুর শরীরের দিকে হাত বাড়াচ্ছিল তখন রিঙ্কু ভয়ে তাকে বলে দেয়, আমার কাছে টাকা নেই ঠিকই, তবে আমার পরিচিত একজনের কাছে অনেক টাকা আছে। সে তার স্বামীকে মেরে ইন্স্যুরেন্সের সব টাকা নিজের নামে করিয়ে নিয়েছে। প্রথমে মনা তার কথা বিশ্বাস করতে চায় না। তখন রিঙ্কু বাধ্য হয়ে পুরো ঘটনা মনাকে খুলে বলে। সবটা শোনার পর মনার মাথায় একটা আইডিয়া আসে। সে রিঙ্কুর বাকি সঙ্গীদের সঙ্গে দেখা করতে চায়। মনার কথা মতো রিঙ্কুও পরদিন তাদেরকে ডেকে আনে। মিনতি প্রথমে আসতে যাচ্ছিল না, তবে তাকেও জোর করে ধরে আনা হয়। সবাই একটু কনফিউজ ছিল যে তাদেরকে এভাবে ডেকে আনা হলো কেন। তখন মনার কথায় রিঙ্কু সবাইকে জানায় যে মনার একটা গোপন বিজনেসও আছে। সেটা হলো ডেড বডি গায়েব করার বিজনেস। বিভিন্ন কন্ট্রাক্ট কিলার, বড় বড় পলিটিশিয়ান এবং বিজনেসম্যানেরা কাউকে খুন করার পর বডি গায়েব করার জন্য মনার সঙ্গে কন্ট্যাক্ট করে।
এখন যেহেতু রিঙ্কুরাও সাকসেসফুলি একটা বডি ডিসপোজ করতে পেরেছে, তাই মনা তাদেরকে দিয়ে নিজের বাকি কাজগুলো করাতে চায়। তবে শ্রীমা কথাটা শোনা মাত্রই তার মুখের ওপর না করে দেয়। এরপর সবাইকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই মনা তাদেরকে বলে একটা বডির জন্য তাদেরকে 2 লাখ টাকা দেওয়া হবে। এই কথা শুনে শ্রীমা একটু থমকে যায়। এরপর তারা বাইরে বেরিয়ে হিসাব করে যে একটা বডির জন্য প্রত্যেকের ভাগে 50,000 করে টাকা আসবে। তার মানে দুটো বডিতেই তারা মোটামুটি 1 লাখ টাকা করে পেয়ে যাবে। আর সেটা দিয়ে তাদের জরুরি প্রয়োজনগুলো বেশ ভালোভাবেই মেটাতে পারবে। তাই অনেক দ্বিধাদ্বন্দ্বের পর তারা 4জনই কাজটা করতে রাজি হয়ে যায়। প্রথমে সবাই খুব ভয় পাচ্ছিল, কিন্তু পরবর্তীতে তারা সাহস দেখিয়ে প্রথম কাজটা শুরু করেই ফেলে। এবারও তারা ঠিক দুলালের মতোই ডেড বডিটা কেটে টুকরো টুকরো করে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলার প্ল্যান বানায়। সেই প্ল্যান অনুযায়ী তারা বডির টুকরোগুলো ব্যাগে ভরে নিয়ে রানের অটোতে করে রাতের অন্ধকারে রওনা হয়ে যায়। কিন্তু কিছু দূর যেতে না যেতেই হঠাৎ পুলিশের সামনে পড়তে হয় তাদেরকে। পুলিশকে দেখে সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। তবে পরক্ষণেই তারা নিজেদেরকে সামলে বলে দেয় যে মিনতির ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার খুশিতে তারা পিকনিক করতে যাচ্ছে। ইন্সপেক্টর তখন অটোর পেছনে থাকা কিছু ব্যাগ দেখে জানতে চায় ওর মধ্যে কি আছে। শ্রীমা তখন ভয়ে ভয়ে বলে দেয় ওর মধ্যে মাংস আছে। ইন্সপেক্টর তখন তার সঙ্গীকে পাঠায় ব্যাগগুলো চেক করার জন্য। ঘটনাক্রমে তারা ব্যাগগুলো ভালো করে চেক করে দেখে তার ভেতরে মুরগির মাংস রাখা। আসলে শ্রীমারা আগে থেকেই জানতো যে পুলিশ তাদের পেছনে পড়ে আছে, আর কখনো না কখনো তারা ধরা পড়তেই পারে। তাই আগে থেকেই তারা সম্পূর্ণ ব্যবস্থা নিয়ে রেখেছিল। তারা অটোর সিটের নিচে থাকা ফাঁকা বক্সের মধ্যে টুকরো করা বডি পার্ট আর তার ওপরে ব্যাগের মধ্যে মুরগির মাংস নিয়ে বেরিয়েছিল, যাতে পুলিশ তাদের সামনে আসলেও ধরা পড়ার কোনো ভয় না থাকে। ইন্সপেক্টরও এই বিষয়টা বুঝতে পারছিল, তবে তার কাছে তো কোনো প্রমাণ নেই, তাই সে কিছু করতেও পারে না। তবে সমস্যা হলো পুলিশের ভয়ে পালিয়ে যাওয়ার কারণে বডিটা তো ডিসপোজ করা হলো না। তাই তারা ওই রাতটা কোনো মতে পার করে পরের রাতে চুপিসারে পৌঁছে যায় নদীর পাড়ে। আর সেখানে গিয়ে ওই টুকরো করা মাংসগুলো মাছেদের খাবার হিসেবে নদীতে ফেলে দেয়। প্রথম কাজের পেমেন্ট পাওয়ার পর তাদের মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স তৈরি হয়। শ্রীমা তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, এখন থেকে আমরা যদি একজোট হয়ে কাজ না করি তাহলে আমাদের সবার বিপদ। একজন যদি পালানোর চেষ্টা করি তাহলে সে তো মরবেই, সাথে বাকিদেরকেও মারবে। মিনতি তখন চুপচাপ সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। সেটা দেখে শ্রীমা তাকে জিজ্ঞেস করে, তোর কি আমাদের কিছু বলার আছে? তখন মিনতি হাউমাউ করে কেঁদে বলে, ওই সময় মেয়ের কথা চিন্তা করে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি তোমাদের ভাগের টাকাটা সবসময় সাথে নিয়ে ঘুরি, কিন্তু তোমাদেরকে কিছু বলার সাহস পাইনি। আমাকে প্লিজ মাফ করে দিও। তখন শ্রীমা নিজেই বলে, ওই টাকাটা তোর মেয়ের জন্য আশীর্বাদ হিসেবে রেখে দে, ওটা আমাকে দিতে হবে না। এই কথা শুনে মিনতি আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর তাদের সবার মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, আর তারাও সম্পূর্ণ কনফিডেন্স নিয়ে নিজের কাজ করতে থাকে। যদিও তারা ভেবেছিল দুটো লাশ নিয়েই কাজ করবে, কিন্তু কাঁচা টাকার লোভ কি আর এত সহজে সামলানো যায়? তাই শ্রীমারাও পারে না। তারা একের পর এক বডি ডিসপোজ করতে থাকে আর লাখ লাখ টাকা আয় করতে থাকে। তাদের সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এরই মাঝে হঠাৎ কেউ একজন তাদেরকে ফলো করতে শুরু করে। দেখতে দেখতে 3 মাস পার হয়ে যায়। শ্রীমারা ততদিনে নিজেদের কাজে বেশ ভালোই প্রফেশনাল হয়ে উঠেছিল। বডি গায়েব করার জন্য এক নতুন আইডিয়া বের করেছিল তারা। প্রতি রাতে কবরস্থানে গিয়ে পুরনো কবর খুঁড়ে সমাধির মধ্যে নতুন লাশগুলো দাফন করে আসতো। স্বাভাবিকভাবেই কবরস্থানে তো আর কেউ লাশ খুঁজতে যায় না, তাই এটা তাদের জন্য সবথেকে সেফ জায়গা। পরদিন শ্রীমা তার ছেলে বল্টুকে একটা এনভেলপ দেয়। বল্টু কৌতূহলের সঙ্গে এনভেলপটা খুলে দেখে সেখানে তার পছন্দের ইউনিভার্সিটির একটা অ্যাডমিশন ফর্ম আছে। সে অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করে, তুমি এই ফর্ম কোথায় পেলে? শ্রীমা বলে, এই কলেজে পড়া তো তোর স্বপ্ন ছিল, তাই না? ছেলেটা খুশি হয়ে বলে, হ্যাঁ, কিন্তু এত টাকা তুমি কিভাবে জোগাড় করলে? শ্রীমা বলে, এমনিতে তো আর শরীরে চামড়ার গন্ধ বেরোয় না। ছেলেটা তখন ইমোশনাল হয়ে তার মাকে জড়িয়ে ধরে। আজ মায়ের শরীরের চামড়ার গন্ধটাও তার কাছে খুব ভালো লাগছিল। সে খুশি হয়ে তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে চলে যায়। শ্রীমা শুধু ছেলের জন্যই নয়, ছেলের বাবার জন্য একটা উপহার নিয়ে গিয়েছিল, যেটা ছিল বেশ দামি একটা মোবাইল। তবে তার হাজবেন্ড মোবাইলটার দিকে একবার ফিরেও তাকায় না। এতে শ্রীমা মনে অনেক কষ্ট পায়, কিন্তু সে কোনো রিয়াক্ট করে না। সবার লাইফ বেশ ভালোই চলছিল। তবে এসবের মাঝেই একটা অদ্ভুত রহস্য সামনে আসে আমাদের। জানা যায় রানী আসলে বাইসেক্সুয়াল, অর্থাৎ তার ছেলে এবং মেয়ে দুজনের ওপরে ইন্টারেস্ট আছে। এমনকি তার প্রিয়া নামের একটা গার্লফ্রেন্ডও আছে, যার সঙ্গে আগে প্রায়ই তার দেখা হতো। তবে রিসেন্টলি শ্রীমাদের সঙ্গে ওই কাজে যুক্ত হওয়ার পর থেকে সে প্রিয়াকে খুব একটা সময় দিতে পারে না। প্রিয়া এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে রানী বিষয়টা এড়িয়ে যায়। পরদিন শ্রীমা তাদের ওয়ার্কশপে একটা নতুন ইকুইপমেন্ট নিয়ে আসে, যার মাধ্যমে তারা নিমিষেই বডি ডিসপোজ করে ফেলতে পারবে, আর কেউ কিছু টেরও পাবে না। আসলে শ্রীমা একটা বড় ড্রাম ভর্তি অ্যাসিড নিয়ে এসেছিল বডি গলানোর জন্য। এটা দেখে সবাই বেশ এক্সাইটেড হয়ে যায়। এদিকে একটার পর একটা মানুষ গায়েব হওয়াতে পুলিশরাও খুব টেনশনে পড়ে গিয়েছিল। অবশ্য এসব খুনের মধ্যে বাকিরা কোনো কানেকশন খুঁজে না পেলেও ইন্সপেক্টর নিশ্চিত ছিল যে এর পেছনে মিনতি সহ ওই 4 জন মেয়ের হাত আছে।
কারণ দুলাল মারা যাওয়ার পর থেকেই দিন দুপুরে মানুষ গায়েব হওয়ার প্রবণতা আরো বেড়ে গেছে। তখন এসআই তাকে বলে, আমাদের কি ওদের পেছনে কোনো সোর্স লাগানো উচিত? তখন ইন্সপেক্টর বলে, না, ওরা খুবই চালাক, এত সহজে ওরা ধরা দেবে না। যাই হোক, এদিকে প্রতিদিনকার মতোই রিঙ্কুদের ওয়ার্কশপে আরো একটা বডি এসে হাজির হয়। তবে এবারকার বডিটা দেখে সবাই আঁতকে ওঠে, কারণ বডিটা ছিল তাদের বস মনার। ডেড বডির কপালে একটা চিরকুট লাগানো ছিল, যেখানে লেখা, এরপর তোদের পালা। সেটা দেখেই শ্রীমা বুঝে যায় কেউ তাদেরকে ফলো করছে এবং তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই তারা কিছুদিনের জন্য গা ঢাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় আর মনার বডিটা অ্যাসিডে গলিয়ে দেয়। এরপর থেকে যারা যে যার মতো আলাদা নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়ে। তবে কারো মাথা থেকেই মনার মৃত্যুর বিষয়টা বেরোচ্ছিল না। আর এই অচেনা লোকটাও কোনোভাবে তাদের পিছনও ছাড়ছিল না। প্রতিনিয়তই সবার উপর নজর রাখছিল সে, কিন্তু কারো সামনে আসছিল না। এরই মাঝে একদিন রিঙ্কুর কাছে একটা পার্সেল আসে, যার মধ্যে একটা লিপস্টিক ছিল। রিঙ্কু তখন মনে মনে ভাবতে থাকে, এই লিপস্টিক কে পাঠালো? সে তো কোনো অর্ডার করেনি। তবে যেহেতু লিপস্টিক তার পছন্দ, তাই সে আনমনে সেটা লাগাতে গেলেই হঠাৎ তার ঠোঁট কেটে যায়। তখন দেখা যায় ওই লিপস্টিকের মধ্যে একটা ব্লেড লুকিয়ে রাখা আছে। সে দৌড়ে ওয়াশরুমে গিয়ে তার রক্ত ধোয়ার চেষ্টা করলে দেখতে পায় ট্যাপ দিয়েও রক্ত মেশানো পানি বেরোচ্ছে। এমন সময় সে তার ফোন চেক করলে দেখতে পায় তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল কেউ হ্যাক করে নিয়েছে। তার তিল তিল করে গড়া পরিচিতি, তার ফলোয়ার, তার আইডি মুহূর্তেই ডিলিট করে দেয় সেই অচেনা লোকটা। রিঙ্কু এসব দেখে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত। তাই পরদিন সে ওই লিপস্টিক নিয়ে পৌঁছে যায় তার দলের কাছে, গিয়ে তাদেরকে সবকিছু খুলে বলে। এসব শুনে শ্রীমা বলে, যেহেতু ওই লোকটা মনাকে মেরে ফেলেছে, তার মানে এবার একে একে আমাদের সবার নাম্বার আসবে। তাই আমাদের অপেক্ষা না করে প্রস্তুত থাকতে হবে, যাতে সে আমাদের সামনে আসলে অন্তত বেঁচে না ফিরতে পারে। এসব কথার মাঝেই শ্রীমার কাছে থানা থেকে কল আসে। তাকে জানানো হয় তার ছেলে হসপিটালে ভর্তি। এই কথা শুনেই শ্রীমা দৌড়ে চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে সে জানতে পারে বল্টু ক্লাসরুমে ড্রাগস নিয়ে গিয়েছিল বলে কলেজ থেকে তাকে টিসি দিয়ে দেওয়া হয়েছে, আর সেই কষ্টে সে সুইসাইড করার চেষ্টা করেছে। কলেজ কর্তৃপক্ষই তাকে এনে হসপিটালে ভর্তি করেছে এবং পুলিশকেও খবর দিয়েছে। তবে বল্টু বারবার তার মাকে বলতে থাকে যে সে সব কিছুই করেনি, তাকে ফাঁসানো হয়েছে। শ্রীমা বুঝতে পারছিল না সে আসলে কি করবে। সব মিলিয়ে খুবই জটিল পরিস্থিতিতে পড়ে গিয়েছিল সে। তার এই অবস্থা দেখে বাকিরাও খুব আপসেট হয়ে পড়ে। রিঙ্কুর খুব টেনশন হচ্ছিল তার ছেলেকে নিয়ে। সবার মনে এক অদ্ভুত ভয় কাজ করছিল। তবুও সবাই সেটা ভুলে শ্রীমার পাশে দাঁড়ায়, তাকে সান্ত্বনা দেয়। এমন সময় হঠাৎ রিঙ্কুর ফোনে অপরিচিত নাম্বার থেকে একটা মেসেজ আসে। সেই মেসেজে বলা হয়, আমি তোমাদের সমস্ত রহস্য জানি। যদি আজকে বিকেলের মধ্যে 25 লাখ টাকা আমাকে না দাও, তাহলে তোমাদের বাচ্চাকে আমি মেরে কুকুরকে খাইয়ে দেব। এই মেসেজ দেখে সবাই বেশ ভয় পেয়ে যায়। তার পর মুহূর্তেই বাকিদের মোবাইলেও ওই একই মেসেজ চলে আসে। বল্টুর বিষয়টা নিয়ে শ্রীমা এমনিতেই প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। তাই সে সবাইকে বলে, বেঁচে থাকলে টাকা পরেও কামিয়ে নিতে পারবো, কিন্তু সন্তান তো একটাই, সে চলে গেলে তো আর ফেরাতে পারবো না। তখন তার কথা মতো সবাই নিজেদের কাছে থাকা টাকাগুলো এক জায়গায় জড়ো করে। এরপর ব্ল্যাকমেইলের কথা অনুযায়ী 25 লাখ টাকা তাকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা ব্ল্যাকমেইলারের কথা মতোই রেললাইনের পাশে একটা নির্জন জায়গায় টাকা ভরা ব্যাগটা রেখে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর একটা লোক এসে সেখান থেকে ওই ব্যাগটা তুলে নিয়ে রানীর হাতে দিয়ে দেয়। আসলে এই লোকটা আর কেউ নয়, রানীর গার্লফ্রেন্ড প্রিয়া ছিল। বল্টুর অবস্থা দেখে রানী নিজের ছেলেকে নিয়ে খুবই চিন্তায় পড়ে গিয়েছিল, আর তাই সে একটা বড় দান মেরে তার পরিবারের সবাইকে নিয়ে পালানোর প্ল্যানিং করে। আর সেই প্ল্যানে তাকে সাহায্য করে তার গার্লফ্রেন্ড প্রিয়া। সে প্রিয়াকে দ্রুত কলকাতা চলে যেতে বলে আর তাকে আশ্বস্ত করে যে এখানকার সব ঝামেলা মিটিয়ে সেও দ্রুত তার কাছে চলে যাবে। প্রিয়া তার কথা মতো সেখান থেকে চলে যায়, আর রানীও টাকার ব্যাগ নিয়ে বাড়ির দিকে ফিরতে শুরু করে। তবে ফেরার পথে হঠাৎ মহল্লার লোকজন তার দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে আর আজেবাজে ইশারা করতে থাকে। রানী প্রথমে কিছুই বুঝতে পারে না, তবে পরবর্তীতে সে লক্ষ্য করে কেউ একজন পুরো মহল্লার দেওয়ালগুলো ভর্তি করে তার আর প্রিয়ার গোপন ছবি পোস্টার লাগিয়ে রেখেছে। এটা নিয়ে সবাই রানীকে আজেবাজে কথা বলতে শুরু করে। রানী তখন রেগে গিয়ে তাদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়। বেচারি ভাবতেও পারেনি তার সঙ্গে এমন কিছু হবে। সে দ্রুত গিয়ে পোস্টারগুলো ছিঁড়ে সোজা চলে যায় বাড়িতে, কিন্তু সেখানে গিয়েও শান্তি কই। বাড়িতে ঢুকতে না ঢুকতেই তার শাশুড়ি এসব নিয়ে তাকে যাচ্ছে তাই বলে অপমান করতে শুরু করে। ভয়, লজ্জা আর অনুশোচনায় রানীর মাথা কাটা যাচ্ছিল, তাই সে ওই এলাকা ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। সে তৎক্ষণাৎ প্রিয়াকে ফোন করে, কিন্তু প্রিয়ার ফোনটা বেজে ওঠে তার বাড়িরই বাইরে। কৌতূহলবশত রানী বাইরে গিয়ে দেখে সেখানে প্রিয়ার গলাকাটা লাশটা পড়ে আছে। রানী সেটা দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করে। সে বুঝতে পারছিল না কে এই কাজ করলো। তখনই সেখানে হাজির হয় সেই অচেনা ব্যক্তি যে কিনা এতদিন ধরে তাদেরকে ফলো করছিল, আর সেই লোকটা ছিল রানা। রানী তখন ভয়ে রানাকে রিকোয়েস্ট করে বলে, আমার কাছে অনেকগুলো টাকা আছে, আমি তোমাকে সব টাকা দিয়ে দেব, তুমি শুধু আমার ছেলের কোনো ক্ষতি করো না। রানী সত্যি সত্যি ওই টাকা ভরা ব্যাগটা এনে রানাকে দিয়ে দেয়,
কিন্তু রানা সেদিকে পাত্তা না দিয়ে উল্টো রানীর বাড়িতেই আগুন লাগিয়ে দেয়। এতে রানী আর তার ছেলের কোনো ক্ষতি না হলেও তার শাশুড়িও আগুনে পুড়ে মারা যায়। আর রানা সেই আগুনে টাকার ব্যাগটাও ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। রানী এসব নিয়ে প্রচণ্ড ভেঙে পড়েছিল। এদিকে তাদের পুরো দলের ওপর রানার ভীষণ রাগ ছিল, কারণ সে জেনে গিয়েছিল যে রানীরা 4 জন মিলেই তাকে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে। আর তার জেলে যাওয়ার কারণে তার পরিবারকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তার ছেলেটাকে স্কুল থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। তার বন্ধুরাও তার সঙ্গে কথা বলে না। বাবার অপরাধের শাস্তি এখন ছেলেকে পেতে হচ্ছিল, যে কারণে রানার ছেলে রানার মুখটাও দেখতে রাজি হয় না। রানা তার ছেলেকে অনেক ভালোবাসত, তাই এই বিষয়গুলো সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। এরপর জেল থেকে ছাড়া পেলে সে সিদ্ধান্ত নেয় তার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। আর সেটা সে নিয়েছেও। প্রথমে মনা, তারপর রিঙ্কু, এরপর প্রিয়া। এখন শুধু বাকি আছে মিনতির কোনো ক্ষতি করা। এদিকে পুলিশরা এসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে ডিসকাস করছিল। তখন এসআই ইন্সপেক্টরকে বলে, একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছে, আমরা কি কিছুই করব না? সেটা শুনে ইন্সপেক্টর বলে, রানা জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই এসব অঘটন শুরু হয়েছে, তাই যা করার মিনতিরাই করবে। আমরা আপাতত তামাশা দেখতে থাকি। এদিকে রানী পরদিন তার গ্রুপের কাছে গিয়ে নিজেই সবকিছু স্বীকার করে নেয়। আর এটা নিয়ে রিঙ্কুর সাথে তার তুমুল ঝগড়া শুরু হয়। রানী যে এতগুলো টাকা নষ্ট করে ফেললো এটা রিঙ্কু কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তখন শ্রীমা তাদেরকে থামিয়ে দিয়ে বলে, আমরা কেউ কিন্তু সোনার চামচ মুখে নিয়ে বড় হইনি। বেঁচে থাকার জন্য আমাদেরকে অনেক নোংরা ঘাটতে হয়েছে, আর আগামীতেও ঘাটার দরকার পড়লে আমরা ঘাটবো, কিন্তু ভয় পেয়ে আর সরে যাব না। এরই মাঝে তাদের কাছে আবার রানার কল আসে। তখন দেখা যায় রানা মিনতির মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে। মুক্তিপণ হিসেবে সে মিনতিকে এক রাত প্রস্টিটিউট কলোনিতে ফ্রিতে কাজ করতে বলে। আর যদি মিনতি তার কথা না শুনে তাহলে সে মিনতির মেয়েকে মেরে ফেলবে। এটা শুনে মিনতি খুব ভেঙে পড়ে। তবে তারা সবাই জানতো ভেঙে পড়লে এই বিপদ থেকে তারা উদ্ধার হতে পারবে না। তাই তারা আবারও তাদের মধ্যেকার কনফিডেন্স জাগিয়ে তোলে এবং রানাকে ডাবল ক্রস করার প্ল্যান বানায়। তাদের মধ্যে দুজন পৌঁছে যায় রানার ছেলেকে কিডন্যাপ করার জন্য। বাড়ির সামনের গলিতে রানার ছেলে ক্রিকেট খেলছিল। সেখান থেকে ভুলিয়ে ভালিয়ে তারা বাচ্চাটাকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর রানার ওয়াইফ রানাকে ফোন করে ছেলেটার ব্যাপারে কান্নাকাটি করতে শুরু করে আর তাকে জেরা করতে থাকে, কারণ সে জানতো তার ছেলের গায়েব হওয়ার পেছনে তার স্বামীই দায়ী। বিষয়টা শোনার পর রানাও খুব চিন্তায় পড়ে যায়। এমন সময় শ্রীমারা সবাই মিলে ভিডিও কলে তাকে জানিয়ে দেয় যে তারা রানার ছেলেকে কিডন্যাপ করেছে। সেখানে সেও শর্ত দেয় যে সে যদি মিনতির মেয়েকে ফিরিয়ে দেয় তাহলেই তার ছেলেকে ফিরে পাবে। রানা প্রথমে তাদের কথা মেনে নিলেও সে যখন শ্রীমাদের সঙ্গে দেখা করতে বেরোচ্ছিল তখন মিনতির মেয়েকে তাদের আস্তানাতেই রেখে যায়। মজার ব্যাপার হলো শ্রীমাদের দলের দুজন তার উপর আড়াল থেকে নজর রাখছিল। তারা যখন জানতে পারে রানা বাচ্চাটাকে নিয়ে বের হয়নি তখন তারা নিজেরাই মেয়েটাকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। বাচ্চাটাকে একটা হোটেলের রুমে রাখা হয়েছিল। রানী আর শ্রীমা গিয়ে খুব কৌশলে রানার লোকেদেরকে মেরে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসে। ততক্ষণে রানাও তার দলবল নিয়ে পৌঁছে যায় শ্রীমাদের আস্তানায়। রানার লোকেরা সেখানে যাওয়ার পর মিনতি আর রিঙ্কুরা তাদের উপর অ্যাটাক করে তাদেরকে দুর্বল করে ফেলে। কিন্তু তখনই রানা সেখানে গিয়ে তাদের দুজনকে কাবু করে ফেলে। সে মিনতিদেরকে তার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। রানা এতে রেগে গিয়ে তাদেরকে মারতেই যাবে তখনই সেখানে শ্রীমা আর রানীও চলে আসে। তারা একসাথে মিলে রানা এবং তার লোকেদের সঙ্গে তুমুল লড়াই করতে থাকে। তবে শেষমেশ রানা তাদেরকেও দুর্বল করে ফেলে। এরপর সে বারবার তাদেরকে জোর দিয়ে তার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু এবারও কেউ কোনো উত্তর দেয় না। রানা তখন রাগের মাথায় তাদের গায়ে পেট্রোল ঢালতে শুরু করে, যেটা কিনা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে রানার ওয়াইফ সেখানে চলে আসে। তখন জানা যায় এই সবকিছুর পেছনে 5 নম্বর পটকাটা ছিল রানার ওয়াইফ। মিনতি আসলে তার যে বন্ধুর কথা বলেছিল সেটা রানার ওয়াইফই ছিল। আসলে মিনতি রানাদের বাড়িতে কাজ করে। সেই সুবাদে রানার ওয়াইফের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আর স্বামীর কাজকর্মে অতিষ্ঠ হয়ে রানার ওয়াইফই মিনতিকে বলেছিল তাকে ফাঁসানোর জন্য। এসব কথা শুনে রানা হতবাক হয়ে যায়। তখন তার ওয়াইফ বলে ওঠে, আমি যা করেছি একদম ঠিক করেছি। তোমার মতো ছেলের সঙ্গে আমার ছেলে থাকলে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। রানা তখন রেগে তার ওয়াইফের ওপর অ্যাটাক করতে শুরু করে। ততক্ষণে শ্রীমারা তাদের হাতের বাঁধন খুলে রানার ওপর অ্যাটাক করে দেয়। তারা সবাই মিলে রানাকে মেরে ধরে দুর্বল করে ফেলে। তারপর রানী একটা চাপাতি নিয়ে এসে রানার গলায় বসিয়ে তাকে মেরে ফেলে। সবশেষে তারা সেখান থেকে বেরিয়ে যায়। ফাইনালি সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু ওই 25 লাখ টাকার দুঃখ তারা কেউই মেনে নিতে পারছিল না। তখনই শ্রীমা একটা টাকা ভর্তি ব্যাগ এনে তাদের সামনে রাখে। সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আসলে ওই দিন যখন তারা ব্ল্যাকমেলারকে টাকা দেওয়ার জন্য বেরোচ্ছিল তখন শ্রীমা সবার চোখের আড়ালে ব্যাগটা বদলে দিয়েছিল। তো এরপর তারা আবার ওই টাকাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।